হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর 3টি ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আপনারা যে ঘটনাগুলো শুনবেন তা হচ্ছে, প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার কামরুল হাসান ভাইয়ের জিনের হাট নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। অবশ্য কামরুল হাসান ভাই এর আগেও একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই ঘটনাটিও বেশ ভালো ছিল। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন বন্ধু, প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন রকিবুল ইসলাম ভাইয়ের ভয়ঙ্কর পুকুর নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদেরকে ভয়ের শিহরণ দেবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, যিনি প্রথমবারের মতোই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। সে হচ্ছে ফয়সাল সাদিক ভাই। হ্যাঁ, ফয়সাল সাদিক ভাইয়ের জিন নামক একটি দুর্দান্ত ঘটনা আজকে শুনতে পাবেন। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন, তাহলে আপনাদের কাছে 2টি বই আছে। আপনারা প্রথমত আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি কামরুল হাসান ভাইয়ের জিনের হাট। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি কামরুল হাসান। আমি আজকে একটি বাস্তব ঘটনা কিছুটা আমার কাল্পনিক সাজে সাজিয়ে আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। পাশের বাড়ির কুকুরটা এলে গায়ে গরম জল ছিটিয়ে দিও। খেয়ে দে কাজ নেই লোকের, উৎপাত করে শুধু আমাদের বাড়িতে। প্রতিদিনের মতন তরুণ কাজে যাওয়ার আগে পাশের বাড়ির প্রতিবেশীর এই কথাগুলো শুনিয়ে তারপরে কাজে যায়। আজও ব্যতিক্রম হলো না। সাইকেল নিয়ে কাজে যেতে যেতে তরুণ মনে মনে ভাবল, ইদানিং পাড়ার বখাটে ছেলেগুলো মিলে একটা দারুণ কাজ করেছে। প্রতি মঙ্গল ও শুক্রবার করে ফুটবল খেলার মাঠে সন্ধ্যাবেলায় হাট বসার ব্যবস্থা করেছে, যাতে সাধারণ মানুষেরা একটু হলেও স্বল্প দামে পণ্য কিনতে পারে। এতে একটু সুবিধাই হয়েছে তার। ওই হাটেই তো মুরগির ডিম নিয়ে বসেছে তরুণ মালি। মুরগি না, সাথে হাঁসেরও ডিম আছে। তবে ইদানিং বাজারের পরিস্থিতি এতটাই খারাপ যে বিক্রিবাট্টা কমে গেছে। দিনটা ছিল মঙ্গলবার। সেই দিন হাট শেষ হয়ে যাবার পরও বাজার এত খারাপ ছিল যে তরুণ রাত 11টা অবধি হাটেই ছিল, কিন্তু তাও তেমন একটা বিক্রি হলো না। মন খারাপ করে ডিম গুছিয়ে কিছু ডিম ক্লাব ঘরে রেখে দিলেন, আর 2 ট্রে মতন ডিম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাইকেলের পেছনে একটি বড় পেটিতে ডিমগুলো বেঁধে, পেটিটা ভালোভাবে বেঁধে বাড়ির দিকে রওনা দিলেন তরুণ। রাত প্রায় 12টার কাছাকাছি।
তরুণ প্রচণ্ড মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। শহরে কাঁচা পাকা রাস্তার শেষে শুরু হচ্ছে গ্রামের মেঠো পথ। ওই পথ দিয়ে আসতে আসতে সামনে একটা 3 রাস্তার মোড়। ওই মোড় থেকে বাঁ দিকের রাস্তাটা শ্মশানের দিকে যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটা বাঁশবাগানের দিকে যাচ্ছে। তবে ওই 2 দিকের রাস্তা দিয়েই তরুণদের বাড়ি যাওয়া যায়। শহরে কাঁচা পাকা রাস্তা শেষে মেঠো পথ ধরে তরুণ বাড়ির দিকে যাচ্ছিল। তবে ওই 3 রাস্তার মোড়ের কাছে এসে তরুণ বাঁশবাগানের দিকের রাস্তাটা ধরল। এত রাতে শ্মশানের রাস্তা ধরার থেকে বাঁশবাগানের রাস্তা ধরাটাই নিরাপদ ভাবল, কারণ বাঁশবাগানটা রাস্তার দিকে অত ঘনও নয়। তাড়াতাড়ি প্যাডেল করে নিমিষেই বাঁশবাগান পার হয়ে যাওয়া যায়। তরুণ বাঁশবাগানের দিক থেকে আসার সময় একটু তাড়াতাড়ি প্যাডেল করছিল। এমন সময় তরুণ বেশ কয়েকজন লোকের শোরগোল শুনতে পেল। কি ব্যাপার, এত রাতে এত লোকের হট্টগোল কোথা থেকে আসছে? তরুণ ওই বাঁশবাগানের কাছে আসার পর দেখতে পেল বাঁশবাগানের মাঝখান বেশ চকমক করছে, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে কোথাও মেলা বসেছে। তবে আশেপাশে কাউকে দেখা যায় না। ভেতরে প্রচুর লোকের সমাগম, সেটা ঠিকই বোঝা যাচ্ছে। কি ব্যাপার, এখানে এত রাতে কি হচ্ছে? তরুণ মনে মনে নিজেকেই প্রশ্ন করল। তখনই তরুণ 2-4 জন লোককে দেখতে পেল, যারা ওই বাঁশবাগান থেকে বেরিয়ে আসছিল। তরুণ তাদেরকে উদ্দেশ্য করে বলল, দাদা, এখানে এত রাতে কি হচ্ছে? এত লোকজনের আওয়াজ, চারদিকে এত আলো, একটু বলবেন? ওই লোকগুলোর মধ্যে কে যেন বলে উঠল, এইখানে রাত 3টার পর হাট বসবে, হাটের তোড়জোড় চলছে। এই বলে লোকগুলো ওই 3 রাস্তার মোড়ের দিকে এগোতে লাগলো। অন্ধকারে ঠিক মতন দেখাও যাচ্ছিল না ওই লোকগুলোকে। তবে তরুণের মনে প্রশ্ন একটাই, এইখানে হাট বসবে? তখনই তরুণ দেখতে পেল দূর থেকে একটা ভ্যান এগিয়ে আসছে তরুণের দিকেই। ওই ভ্যানটা তরুণের থেকে 3-4 হাত দূরে দাঁড়ালো। তারপর ভ্যান থেকে নেমে ওই ভ্যান চালক তার নিজের ভ্যানটিকে টেনে বাঁশবাগানের দিকে নিয়ে যেতে লাগলো। তরুণ খেয়াল করে দেখলো ওই ভ্যান বোঝাই কলা। সম্ভবত উনি কলা বিক্রি করতে এসেছেন। বাড়ির সামনে হাট বসেছে, আর তরুণ নিজেই এতদিন জানতো না। তরুণ এই ভ্যান চালককে জিজ্ঞেস করে, দাদা, এইখানে মাল নিয়ে বসার জন্য কার সাথে যোগাযোগ করব? না মানে আমি পাশেই থাকি, এতদিন ধরে যাওয়া আসা করছি এই রাস্তা দিয়ে, আজ এই প্রথম হাট বসতে দেখে আমি তো পুরোই হতবাক। এখানে বসতে গেলে কার কাছ থেকে অনুমতি নিতে হবে, আপনি কি একটু জানাতে পারবেন? ওই ভ্যান চালক তখন জবাব দিল, কারোর কোনো অনুমতি প্রয়োজন হয় না। আমি এখানে 4 বছর ধরে বসছি, আজ অবধি তো কাউকে দেখলাম না এই হাটে চাঁদা তোলে কিংবা তোলবাজি করে। আমরা তো দিব্যি আসছি, বিক্রি করে চলেও যাচ্ছি। আপনি যদি কাঁচামালের ব্যবসায়ী হন তাহলে আপনিও এখানে আসতে পারেন, এইখানে অত নিয়ম শৃঙ্খলা নেই। এই বলে ওই ভ্যান চালক ভ্যান নিয়ে এগিয়ে গেলেন বাঁশবাগানের ভেতর। তরুণ মনে মনে ভাবল, আজ তো এমনিতেই বাজার খারাপ গেল, কি করব? এদিকে ছেলের প্রাইভেটের মাস্টারের টাকা জোগাড় করতে হবে, তার উপর আজ একটুও কাজ হয়নি। যাব নাকি ভেতরে, যদি কটা ডিম বিক্রি হয়? দোটানায় পড়ে গেল তরুণ। শেষে ঠিক করলো একবার গিয়েই দেখি না, যদি কোনো ঝামেলা হয় তাহলে চলে আসব। আর পাড়ার মধ্যে কেই বা ঝামেলা করবে, সবাই তো চেনা। তরুণ সাইকেল থেকে নেমে সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাগানের ভেতরের দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে মনের অজানা কৌতূহল দূর হচ্ছে। মনে হচ্ছে কোনো অনুষ্ঠানের জন্য লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে 1 পা 2 পা করে এগোতে এগোতে তরুণ দেখলো বেশ অনেক লোকজন জমা হয়েছে। কেউ কেউ ট্রিপল টানাচ্ছে, কেউ আবার নিজের বসার জায়গা ঝাড়ু দিচ্ছে। চারদিকে ফুল আর আতরের গন্ধ, এ যেন স্বর্গের অপ্সরাদের হাট। মনে হচ্ছে এখনই এই হাট শুরু হবে।
তবে কেউ কেউ আবার আগের থেকেই পণ্য সামগ্রী বিক্রি করা শুরু করে দিয়েছে। তরুণ এদিক ওদিক তাকিয়ে একটা ফাঁকা জায়গায় বসে পড়ল তার কাছে অবশিষ্ট ডিমগুলো নিয়ে। ডিম নিয়ে বসেছে যতটুকু সময় লেগেছে, এর মধ্যে তরুণের সব ডিম নিমিষেই বিক্রি হয়ে গেছে। তরুণ বেশ ভালো রকমের লাভ করতে পারলো এই ডিমগুলো বিক্রি করে। ডিম বিক্রি করার পরে তরুণ মনে মনে বেশ খুশি হলো। সে ভাবলো, যাক, এতদিনে একটা ভালো জায়গা চিনেছি, এইবার থেকে এইখানে এসে ডিম বিক্রি করব। মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তরুণের। হঠাৎ করে তরুণের অস্বস্তি হতে শুরু করলো। চোখ ঝাপসা হয়ে এলো তরুণের। তরুণ একটু স্পষ্ট করে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হচ্ছে শক্ত কোনো হাত তরুণের মাথার ওপর প্রেসার দিয়ে ধরে আছে। চারদিকে জলে একাকার। তরুণ এখন কোথায় আছে? মাথার উপরে তরুণের হাত দিয়ে বুঝতে পারলো কারোর হাত তার মাথার নিচের দিকে চেপে ধরে রেখেছে। তরুণ নিজেকে কোনো রকমে ওই হাতের থেকে মুক্ত করে জলের উপরে মাথা তোলার চেষ্টা করলো। জলের উপরে উঠে তরুণ দেখল সে একটা ঝিলের মধ্যে আছে। নিমিষেই বুঝে গেল এটা তো তার বাড়ির সামনের ঝিল। এইখানে এত রাতে কিভাবে এলো সে? তখন তরুণ ভালোভাবে এদিক ওদিক তাকিয়ে দেখলো ঝিল পাড়ে সেই 3জন লোক দাঁড়িয়ে আছে, যাদেরকে তরুণ বাঁশবাগানের মধ্যে জিজ্ঞাসা করেছিল যে এখানে কি হচ্ছে। তরুণ ভালোভাবে ওই লোকগুলোর দিকে তাকিয়ে দেখলো ওরা কেউ মাটিতে দাঁড়িয়ে নেই। মজার বিষয় হচ্ছে ওদের পাই নেই। সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছে ওরা। পাজামা যেন হাওয়াতে দুলছে। তরুণ চিৎকার করে উঠে বলল, কারা আপনারা? আমাকে এইভাবে এখানে নিয়ে এসেছেন কেন? তখন ওই 3জনের মধ্যে একজন বলল, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই মানুষ হয়ে আমাদের জিন প্রজাতির গোপন জায়গায় হানা দিয়েছিস। তোকে আমরা ছাড়বো কিভাবে? তরুণ সাংঘাতিকভাবে ভয় পেয়ে যায়। এরা কি বলছে? আমাকে মেরে ফেলবে? তরুণ আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে ঠিক কোন জায়গা দিয়ে উপরে উঠতে পারবে। আকাশে চাঁদের আলোয় এই রাতের অন্ধকার ভেদ করে তরুণকে পথ দেখাতে পারছে না। তরুণ খেয়াল করলো সামনের দিকে জমিটা একটু নিচু হয়ে আছে। সাত পাশ না ভেবে তরুণ প্রবল বেগে সাঁতার কেটে ওই পাড়ের দিকে এগোতে লাগলো। তরুণের বুক সাংঘাতিক গতিতে ধূপধাপ করছিল। কোনো রকমে প্রাণপণে পাড়ে এসে ওঠার পর তরুণ দেখল সে বাঁশবাগানের মধ্যেই আছে। কিন্তু এইখান থেকে কোন দিকে যাবে সে? কিছুই যেন বুঝতে পারছিল না। চারদিকে অন্ধকার। এদিকে এই শান্ত বাঁশবাগানের মধ্যে হঠাৎ করে কেমন যেন বিশ্রী রকমের হাওয়া শুরু হলো। নিমিষেই বাঁশবাগানের পরিস্থিতিকে অশান্ত করে তুলল। তরুণ এরপর প্রাণপণে সোজা দৌড় দিল। কি হচ্ছে এসব তরুণের সাথে? তরুণ যেন কিছুই বুঝতে পারছিল না। ভাবুন তো, আপনি মাঝরাতে এইভাবে বাঁশবাগানের মধ্যে রয়েছেন, যেখানে প্রবল ঝড় উঠেছে, আর আপনার পেছনে অলৌকিক কোনো শক্তি পড়েছে আপনাকে মারবার উদ্দেশ্যে। সেই সময় আপনার অবস্থা কেমন হবে? আপনি কি করবেন? আশেপাশে থেকে উগ্র পোড়া গন্ধ তরুণের নাকে এসে ঠেকতে লাগলো। কি করবে তরুণ বুঝতে পারছে না। এমন সময় তরুণ খেয়াল করলো কোনো জন্তু ঘাসের উপর দৌড় দিলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ তার পিছু পিছু তার দিকেই যেন ধেয়ে আসছে। তরুণ তখন কি করবে? এটাই কি জীবনের শেষতম রাত? কাল কি ভোরের সূর্য আলো দেখতে পারবে না তরুণ? তরুণের হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে চলেছে। তরুণ জানে না সে এখন কোথায়, আর যাচ্ছেই বা কোথায়। তরুণের চোখের সামনে ভালো ভালো স্মৃতি ভেসে আসতে শুরু করলো। তরুণ আরো জোরে দৌড়াতে যাচ্ছে, কিন্তু তরুণের পা সায় দিচ্ছে না। এমন সময় তরুণ চেঁচিয়ে উঠে বলল, সৃষ্টিকর্তা, আমাকে ক্ষমা করো। এরপর তরুণ মাটিতে পড়ে গেল।
কোনো রকমে পিছনে ফিরে দেখলো অদূরে একজোড়া লাল চোখ তার দিকে ধেয়ে আসছে। চোখের গঠন দেখে মনে হচ্ছে কোনো বুনো ষাঁড় তার দিকে ধেয়ে আসছে। তরুণের আর কিছুই মনে নেই। তরুণ চোখ বুজে ফেলে। পরের দিন তরুণের যখন জ্ঞান ফিরল, তরুণ তখন দেখলো তরুণ তার বাড়িতেই শুয়ে আছে। তরুণকে উঠে বসতে দেখে তরুণের ছেলে এক ছুটে বাইরে গিয়ে চেঁচিয়ে সবাইকে বলল, বাবার জ্ঞান ফিরে এসেছে। তরুণের বউ তখন চেঁচিয়ে ডাকলো অন্য মানুষকে এবং তার মাকে। তাড়াতাড়ি আসলো। এরপর এসে দেখলো তার জ্ঞান ফিরে এসেছে। আশেপাশ থেকে আরো 2-4 জন প্রতিবেশী তরুণের কাছে গেল। সবাই জিজ্ঞাসা করলো তার এইরকম অবস্থা কি করে হলো। তরুণ কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। সে বলতে শুরু করলো তার সাথে কি কি হয়েছে গতকাল রাতে। তরুণের কথা শুনে পাশের বাড়ির এক বয়স্ক লোক বলে উঠল, এই রকম ঘটনার সম্মুখীন আমিও হয়েছিলাম, কিন্তু আমি লোভের মোহে যাইনি। আমি এই গ্রামে এক তান্ত্রিকের কাছে শুনেছিলাম ওই বাগানে নাকি একজন লোককে হত্যা করা হয়েছিল, যিনি কিনা ঝাড়ফুঁক করতেন। ইনার কাছে প্রচুর জিন ছিল, যেই জিনগুলা উনার আদেশ মানত। ওই লোক কারো কোনো ক্ষতি করত না, আর জিনগুলোকে ভালোবাসতো লোকটি। তবে লোকটি মারা যাওয়ার পর নাকি অনেকেই লাশ খোঁজার জন্য ওই বাগানে গিয়েছিল, কিন্তু ওই লোকটির লাশ অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যারা ওই হত্যাকাণ্ডে যুক্ত ছিল পুলিশ ওদের ধরেছিল ঠিকই, তবে ওরা নাকি অদ্ভুতভাবে মুখ থেকে রক্ত উঠে মারা যায় থানার মধ্যেই। সেই থেকে এই বাঁশবাগানে এখনো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যায় রাতের বেলায়। তরুণ, তুই যে বেঁচে এসেছিস, এই তোর কপালের অনেক জোর। না হলে আজ হয়তো তুই ওই জিনেদের খপ্পরে জীবিত নাও থাকতে পারতিস। সবটা বলার পর তরুণ বলল, আমি এইখানে এলাম কিভাবে? তখন তরুণের বউ বলল, কালু তোমার জান বাঁচিয়েছে। তুমি তো পাশের বাড়ির কালু রোজ পায়খানা করে যায় বলে ঝগড়া করো। ভোর 3:30টার দিকে কালু খুব চেঁচামেচি করছিল, তাই পাশের বাড়ির মানুর বাবা কালুকে নিয়ে সামনের ওই বাঁশবাগানের কাছে গিয়েছিল হাঁটতে হাঁটতে। তখনই কালু কি যেন হয়, ও মানুর বাবার হাত থেকে ছিটকে পালিয়ে যায় বাঁশবাগানের মধ্যে। তখন মানুর বাবা হাতে থাকা টর্চ লাইটের আলো জ্বালিয়ে কালুকে খুঁজতে গিয়ে তোমাকে দেখতে পায়। কালু তোমার সামনেই ছিল, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আর যা জিনিস শোনালে তাতে তো মনে হচ্ছে কালু না থাকলে আজ আমি হয়তো সধবা থাকতাম না। তরুণ ভীষণ বড় আঘাত পায় মনে। এতদিন যে কুকুরটিকে নিয়ে এত কথা শোনাতো তরুণ, আর আজ কিনা সেই কুকুরটাই তার প্রাণ বাঁচালো। তরুণ এই ঘটনার পর টানা 1 সপ্তাহ খানেক জ্বরে ভুগেছিল। একটু সুস্থ হবার পরেই তরুণ মানুষটাই যেন অনেকটা বদলে গেল। এখন আর সে কুকুর বিড়াল নিয়ে ঝামেলা ঝগড়া করে না। রোজ নিয়ম করে নিজেই আয়ের কিছুটা সঞ্চয় করে কুকুরদের বিস্কুট খাওয়ায়। আর কালুকে তো তরুণ মাথায় তুলে রাখে। কালুকে নিয়ে মাঝে মধ্যে হাঁটতে যেত, খেলা করত। কালুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। তরুণ এখনো মাঝে মাঝে নিজের অজান্তেই মনে মনে বলে ওঠে, ভাগ্যিস কালো ছিল। তো ইমরান ভাই, এই ছিল আমার একটি ছোট্ট ঘটনা। আশা করি ঘটনাটি আপনার অনেক পছন্দ হবে। তো ইমরান ভাই, আপনি আমার এই ঘটনাটি যদি পড়ে শোনান, অনেক বেশি খুশি হব এবং আগামীতে আরও এরকম রহস্যময় ঘটনা আপনাকে লিখে পাঠানোর চেষ্টা করব। আর দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার গল্প কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল হাসান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য।
আমি বারবারই বলি যে আমাদের গ্রাম অঞ্চলে এমন হাজারো ঘটনা আছে যেগুলো বেশ ইউনিক আর দুর্দান্ত। ঘটনাগুলো যেন পড়লেই মনের ভিতরে একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে। একদম মানে মাটির টান, মাটির যে একটা ফিলিংস সেটা অনুভব করা যায়। একদম মানে শিকড়ের টান বলতে যে কথাটা আসে না, ওই রকম কিছু অনুভব করি গ্রাম বাংলার সাধারণ ঘটনাগুলো যখন আমি পাই। মানে এই ঘটনাগুলো পড়ার মধ্যেই আমি অন্যরকম একটা আনন্দ অনুভব করি। ধন্যবাদ কামরুল হাসান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কামরুল হাসান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বলবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রকিবুল ইসলাম ভাইয়ের ভয়ঙ্কর পুকুর নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার। লিখছেন, আসসালামু আলাইকুম ভোতাড্ডা টিম, আমি রকিবুল ইসলাম। আমি আজকে আপনাদের সাথে আমাদের এলাকার ঘটে যাওয়া একটি পুকুর কেন্দ্রিক ভয়ঙ্কর একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটি আশা করি ইমরান ভাই পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে ঘটনাটিতে প্রবেশ করছি। জুনায়েদের বাড়ির পাশেই ছিল পুরনো একটি পুকুর। পুকুর পাড়ে ছিল বিশাল একটি বড় বট গাছ। বট গাছটির ডালপালাগুলো এতই বিশাল ছিল যে সবগুলো ডালপালাই পুকুরে গিয়ে পড়েছে। বট গাছের ডালপালার কারণে সূর্যের আলো কমিয়ে পড়তো পুকুরে। সারাদিন অন্ধকারাচ্ছন্ন একটা ভাব থাকতো ওই পুকুরে। এখন ওই জায়গাটা এতই ভুতুড়ে হয়েছে যে দিনের বেলায় এখন কেউ ওদিকে যেতে ভয় পায়। আর সন্ধ্যার পর তো এখান দিয়ে লোকজন একেবারেই যায় না। প্রায় প্রতিদিনই এখানে এসে কোনো না কোনো মানুষ ভয়ের শিকার হয়। এই পুকুরে একসময় মাছ চাষ করত, কিন্তু এখন আর কেউ মাছ চাষ করে না। ইতিমধ্যে এই পুকুরকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে। কোনো ঘটনার কোনো সমাধান এই এলাকার মানুষ দিতে পারেনি। সবার কাছে এই পুকুর ও বটগাছটি রহস্যময় হয়ে গেল। আজ থেকে 20 বছর আগের কথা। জুনায়েদের বয়স তখন 10 বছর। বটগাছটা এতটা বড় ছিল না তখন, তার ডালপালাগুলো আরো ছোট ছিল, কিন্তু বটগাছের শিকড়গুলো পুকুরে গিয়ে পড়েছে। এই পুকুরটা ছিল জুনায়েদের বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে। অনেকেই দিনের বেলায় তখন এই পুকুরে মাছ ধরত। সেই মোতাবেক জুনায়েদ কোনো এক বিকেল বেলায় তার চাচাতো ভাই মিলনের সাথে এই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গেল। দুজনে অনেকক্ষণ মাছ ধরল। একসময় সন্ধ্যা হয়ে যায়। জুনায়েদ বলল, চল মিলন, এবার চলে যাই। তখন মিলন বলল, তুই যা, আমি একটু পরে আসতেছি। তখন জুনায়েদ ঠিক আছে বলেই চলে আসলো। বাসায় এসে যথারীতি পড়তে লাগলো। এদিকে এশার আজান হয়ে গেল, এখনো মিলন বাসায় ফেরেনি। মিলনের মা খুবই চিন্তায় পড়ে গেল। সে তো এতক্ষণ বাইরে থাকে না। সেই বিকেলে মাছ ধরতে পুকুরে গেল জুনায়েদের সাথে। মিলনের মা জুনায়েদের সাথে দেখা করে বলল, জুনায়েদ, তোমার সাথে তো মিলন মাছ ধরতে গেল, সে তো এখনো আসে নাই। সে কোথায় তুমি কি জানো? জুনায়েদ আশ্চর্য হয়ে বলল, কি বলেন কাকি, জুনায়েদ এখনো ফেরে নাই? আমি আর সে তো একসাথে মাছ ধরছি। সে বলল একটু পরে চলে আসবে, তাই আমি চলে আসলাম। চলেন তো দেখি, তাকে দেখে আসি। বাড়ির সবাই কুপি হাতে নিয়ে ওই পুকুর পাড়ে চলে আসলো মিলনকে খোঁজার জন্য। জুনায়েদের দেখানো মতে মিলন যে জায়গায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিল সেই জায়গায় কুপি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই কুপিটি হঠাৎই নিভে যায়, তাই তাকে খুঁজে পাওয়া যায় না। আবার কুপি ধরিয়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবারও কুপিটি নিভে যাচ্ছে। এভাবে 8 থেকে 10 বার চেষ্টা করেও ওই জায়গায় যাওয়া সম্ভব হয়নি। সবাই মিলন মিলন বলে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।
পরিশেষে আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে মিলনকে কোথাও না পেয়ে নিরাশ হয়ে সবাই বাড়িতে ফিরে আসলো। মসজিদের মাইক দিয়ে মাইকিং করে দেওয়া হলো মিলন নামের 10-11 বছরের একটি ছেলে হারানো গিয়েছে। কেউ পেয়ে থাকলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সারা রাত গেল, সকাল হলো, বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মিলনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার দল বেঁধে সবাই ওই পুকুর পাড়ে গেল। এবার পুকুরের ওই বটগাছের গোড়ায় গিয়ে সবাই আটকে উঠল। একই দেখছে তারা, বটগাছের শিকড়ের নিচে মিলনের মাথা পড়ে আছে। বটগাছের শিকড়টা ছিল পানির মধ্যে, সেই মোতাবেক তার মাথাটা পানির মধ্যে ডুবানো ছিল, আর তার পুরো দেহ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা বেয়ে রক্ত ঝরছে, রক্তে লাল হয়ে গেল পুকুরের পানি। তারপর গ্রামের কয়েকজন মিলে মিলনের মাথাটা পানি থেকে উঠালো। মাথা উঠিয়ে দেখলো চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, নাকে মুখে ভয়ঙ্কর কামড়ের দাগ। এই দৃশ্য দেখে উপস্থিত সবার মধ্যে একটা ভয় এসে গেল। এবার সবাই ভাবতে লাগলো তার দেহ কোথায় থাকতে পারে। যেহেতু এখানেই তার মাথা পাওয়া গেছে, দেহটাও এখানেই পাওয়া যাবে হয়তো। পুকুরে খুঁজে দেখার সিদ্ধান্ত হলো, কিন্তু সবার মাঝে কেমন একটা ভয় কাজ করছে, তাই কেউ পুকুরে নামতে রাজি হয়নি। পরে জাল ফেলে খোঁজার সিদ্ধান্ত হলো। বিভিন্ন পাড় থেকে একের পর এক জাল ফেলতে লাগলো পুকুরে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর একসময় কিছু হাড় উঠে আসে জালে, কিন্তু মিলনের দেহ কোথাও খুঁজে পাওয়া গেল না। মিলনের দেহের কোনো হদিস না পেয়ে পরিশেষে সবাই বুঝে নিল এটা হয়তো মাছে খেয়ে নিয়েছে, তাই হাড় পাওয়া গিয়েছে। কারণ এই পুকুরে একসময় মাগুর মাছ চাষ করা হতো। সেই মাগুরগুলোর মধ্যে হয়তো কিছু পুরনো ভয়ঙ্কর মাছ এখনো আছে, সেই মাছগুলো হয়তো খেয়ে ফেলেছে। অনেক চেষ্টা করেও মিলনের দেহ খুঁজে না পেয়ে সেই হাড় ও মাথা কাফনের ব্যবস্থা করে কবর দেওয়া হলো। মিলনের মৃত্যুর সপ্তাহখানেক পরের ঘটনা। রাত তখন 12টা পার হয়ে গেছে। মিলনের মা ঘুমিয়ে আছে। এমন সময় দরজায় কে যেন নক করলো। হঠাৎ মিলনের মায়ের ঘুম ভাঙল। এত রাতে কে আসবে, তাই তার মনে কিছুটা ভয় এসে গেল। স্বামীকে ডাক দেবে কিনা ভাবছে। এমন সময় আবার একবার নক করলো। এবার মিলনের মা বলল, কে? বাহির থেকে আওয়াজ এলো, মা, আমি মিলন। মিলনের মা বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি ভাত খাবো। এই কথা শুনে মিলনের মা আঁতকে উঠল। মিলন, তুই কোথা থেকে এলি বাবা? মিলনের মায়ের কথা শুনে তার স্বামী ঘুম থেকে উঠে গেল। জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কার সাথে কথা বলছো? তখন সে জানায় মিলনের সাথে। তার স্বামী কিছুটা অবাক হয়ে বলে, মিলনের সাথে মানে? সে আবার কোথা থেকে আসবে? সে তো মারা গেছে। তখন তার স্ত্রী আবারও বলে, সত্যিই বলছি, আমার ছেলে আমাকে ডাক দিয়েছে দরজা খোলার জন্য। ছেলের নাকি খুব খিদে পেয়েছে, ভাত খাবে। তখন তার স্বামী বলে উঠল, তুমি পাগল হয়ে গেছো নাকি? মরা মানুষ আবার ডাক দিতে পারে নাকি? তখন সে বলল, না, আমি পাগল হইনি, আমি স্পষ্ট শুনলাম মিলন আমাকে ডাক দিল। তুমি দরজা খোলো, দেখো মিলন দরজার পাশে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, আমি ভুল শুনি নাই। তখন তার স্বামী বলে, তুমি এত রাতে দরজা খুলবে না। কিন্তু সে বড্ড জিদ করে আর বলে, আমি দরজা খুলবই, আমার ছেলে বাহিরে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে শুরু হয়ে গেল তর্কাতর্কি। মিলনের মা তার স্বামীকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না যে মিলন তাকে ডাক দিয়েছে, তাই জোরাজোরির এক পর্যায়ে স্বামীর মতের বিরুদ্ধে গিয়ে মিলনের মা দরজা খুলল। দরজা খুলেই দেখতে পেল কাফনের কাপড় পরা অবস্থায় শূন্যে দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর লোক। চোখগুলো থেকে যেন রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে মিলনের মা ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। তার স্বামী পিছনে পিছনে আসলো, কিন্তু এসে কিছুই দেখলো না। তারপর বাড়ির আশেপাশের লোকজন চিৎকারের শব্দে চলে আসে। মিলনের মাকে পানি ঢালা হয়, ঝাড়ফুঁক করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সকালবেলায় জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু স্বাভাবিক অবস্থায় আর তাকে পাওয়া যায়নি। হঠাৎ সে
পাগল হয়ে গেছে। সে এখন মিলন মিলন বলে চিৎকার করছে। দীর্ঘ 20 বছর যাবৎ পাগল অবস্থায় আজও মিলনকে খুঁজে বেড়ায় সেই পুকুর পাড়ের বটগাছটার নিচে। এখনো রাতের অন্ধকারে একা একা ছুটে যায় পুকুর পাড়ের সেই বটগাছটার নিচে। আজও সেই মিলনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুরো গ্রামবাসী। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে রহস্যময় এই পুকুরকে ঘিরে। গত 2 বছর পূর্বেও ঘটে গেল এই পুকুর পাড়ের বটগাছে এক ঘটনা। কোথায় থেকে এক মহিলা এখানে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালবেলায় লোকজন এসে দেখে ওই মহিলার জিহ্বা বের হয়ে রশিতে ঝুলে আছে। কেউ ভয়ে মহিলার লাশ ছুঁতে যায়নি, এমনকি কারো সাহস হচ্ছে না তার লাশ নামাতে। গ্রামবাসী এখানকার মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেয়, তারা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ নিয়ে যায়। সেই থেকে এখানে আরো আতঙ্ক বেড়ে যায়। একসময় গ্রামবাসীরা সবাই মিলে এই পুকুর ভরাট করে ও বটগাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেদিন রাতে এই সিদ্ধান্ত নেয় সেদিন রাতেই সবাইকে একই স্বপ্ন দেখালো। কেউ একজন স্বপ্নে তাদেরকে বলল, কেউ যদি এই পুকুর ও বটগাছ ধ্বংস করতে চাস তাহলে তার বংশই ধ্বংস হয়ে যাবে। তাই আর কেউ সাহস করে বটগাছ কাটতে আসিস না। সত্যি তাই, আর কেউ এরপরে বটগাছ কাটতে যায় না, পুকুর মাটি দিয়ে ভরাট করতেও যায় না। কিছুদিন পূর্বে জুনায়েদ চাকরি পায় পার্শ্ববর্তী একটা সোয়েটার ফ্যাক্টরিতে। প্রথম সপ্তাহ দিনের বেলায় ডিউটি করে। প্রতিদিন সকাল 6টায় যেত, ফিরত দুপুর 2টায়। প্রতি সপ্তাহে ডিউটি পরিবর্তন হয়। আজ তার ডিউটি হলো দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। যথারীতি প্রতিদিনের মতো আজও ডিউটিতে আসলো। ছুটি হলো রাত 10টায়। সেখান থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে বের হতে সময় লাগলো আরো আধা ঘন্টা। হঠাৎ রাত 10:30টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বেশি রাত হওয়ায় রাস্তায় কোনো রিক্সা নেই, আশেপাশে কোনো লোকজনও নেই। তাদের বাড়ি থেকে সোয়েটার ফ্যাক্টরিটা প্রায় 2 কিলোমিটার দূরে। পুরো রাস্তাটা এখন হেঁটে আসতে হবে। তাদের গ্রাম থেকে একমাত্র সেই এখানে চাকরি করে, তাই তার কোনো সঙ্গীও নেই। একা একা এত রাতে বাড়ি ফিরতে হবে তার। কিছুটা অসুবিধা হচ্ছে, আর কিছুটা ভয়ও কাজ করছিল। তারপরও বুকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জুনায়েদ হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ের বটগাছের কাছাকাছি চলে আসলো। তখন বাজে রাত প্রায় 11:30। সোয়েটার ফ্যাক্টরি থেকে জুনায়েদ বাড়িতে যাওয়ার এটি একমাত্র রাস্তা। এর কোনো বিকল্প রাস্তা নেই। এই বটগাছ ও পুকুরকে ক্রসিং করেই তাদের বাড়িতে ঢুকতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। বটগাছের কাছাকাছি আসতেই তার পূর্বের ঘটনাগুলো মনে পড়ে গেল, আর অমনি তার মধ্যে যেন ভয় কাজ করতে শুরু করলো। সে যতই সামনে আগাচ্ছে ততই যেন তার ভয় বাড়ছে। বটগাছের কাছাকাছি এসেই দেখতে পেল 4 জন লোক বসে একটি লাশ কামড়িয়ে খাচ্ছে, আর একজন চোখ বড় বড় করে বলছে, এই ছেলে, এদিকে আসবি না, তাহলে তোকেও খেয়ে ফেলবো। এই দৃশ্য দেখে জুনায়েদ চিৎকার দিয়ে দৌড় দিল। এক দৌড়ে বাড়ির কাছাকাছি এসে পড়ে গেল। বাড়ির আশেপাশের লোকজন তার চিৎকার শুনে চলে আসলো। সবার কাছে জুনায়েদ ঘটনাটি বর্ণনা করলো। সবাই বিশ্বাস করলেও কেউ সাহস করে সত্যতা যাচাই করার জন্য যায়নি। পরদিন সকালবেলায় প্রতিবেশীরা জুনায়েদের সেই ঘটনা দেখার জন্য দল বেঁধে সেই বটগাছের নিচে গেল, কিন্তু এই ধরনের কোনো আলামতই দেখতে পেল না। এভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু এখনো এর রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আপনাদের ভালো কমেন্টস পেলে আবারও আমি আপনাদের উদ্দেশ্যে ঘটনা লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রকিবুল ইসলাম ভাই, এত সুন্দর আর দুর্দান্ত রকম একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি আজকে যেন গ্রাম বাংলার ঘটনা দিয়ে পুরো ভরপুর হয়ে গেছে ভাই। অনেক ভালো লাগছে আপনার এই ঘটনাটি। মানে এক কথায় অন্যরকম ছিল, পুরো ইউনিক একটা ঘটনা ছিল। পুকুর নিয়ে আমরা অসংখ্য ঘটনা শুনেছি, কিন্তু এইভাবে ফেস করাটা মনে হয় না সচরাচর আমরা ঘটনাগুলোতে জানতে পারি। বেশ আলাদা কিছু দিক ছিল ভাই। ধন্যবাদ রকিবুল ইসলাম ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আগামীতেও আপনি আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রকিবুল ইসলাম ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর রকিবুল ইসলাম ভাই, আপনাকে আবারও অনুরোধ করব, আপনার কাছে এরকম ঘটনা থাকলে খুব দ্রুত আমাদেরকে পাঠিয়ে দিন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের তৃতীয় তথা শেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি ফয়সাল সাদিকের জিন নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি ফয়সাল সাদিক। আমি বর্তমানে ঢাকাতে থাকি। আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা লিখে পাঠালাম। আশা করি ইমরান ভাই ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ঘটনাটি যদি প্রকাশ করা হয় তাহলে আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। আমরা তখন খুলনাতে থাকতাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। ফ্যামিলি ইসলামিক মাইন্ড হওয়ার কারণে আমাকে ওই টাইমে হুজুর কোরআন শরীফ পড়াতে আসতো, কোরআন শরীফ খতম দেওয়ার জন্য। একদিন কোরআন পড়তে গিয়ে সূরা জিন দেখতে পেলাম। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, এই সূরাটার নাম জিন কেন? হুজুর আমাকে বলল যে এই সূরাতে জিন যে পৃথিবীতে আছে এবং জিনের পূর্ণ বিবরণ এই সূরাতে দেয়া আছে। আমি আমার লাইফে কখনোই ভূত বা জিন এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু কোরআনে যেহেতু জিনের কথা আছে তাহলে তো বিশ্বাস না করে থাকা যায় না। কিন্তু এরপরে হুজুর যা বলল সেটা আসলে আমাকে সেই দিন না বললেই ভালো ছিল। হুজুর আমাকে বলল, এই সূরার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে যে এই সূরা টানা 40 দিন পড়বে একা একা, তার থেকে 40 দিন পর জিন দেখা দেবে। আমি ছোটবেলা থেকেই অতিরিক্ত সাহসী এবং ডান পিঠের স্বভাবের ছেলে ছিলাম। ক্লাসে যেমন ছিলাম, পড়ালেখায় আর ঠিক তেমনই ছিলাম, শয়তানিতেও 1 নাম্বার। তাই আমি মনে মনে ঠিক করলাম সেই দিন থেকেই সূরা জিন পড়া শুরু করব। কিন্তু সেটা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল তা পরে টের পেয়েছি। প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে যখন বাসায় আসতাম, ঠিক তখনই আমার ঘরের লাইট নিভিয়ে চাঁদের আলোতে আমি সূরা জিন পড়তাম। এভাবে করে ঠিক 39 দিন চলে গেল। সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমি যখনই এই সূরাটা পাঠ করতাম কেন যেন আমার শরীরের সকল লোম দাঁড়িয়ে যেত। সে সময় মনে হতো কেউ যেন আমার পেছন থেকে দেখছে। 40 দিন রাতের ঘটনা। এশার নামাজ পড়ে বাসায় আসলাম। ঠিক ওই সময় আমি যখন কোরআন শরীফে সূরা জিন পড়া শুরু করলাম, সেই সূরা শেষ হতে বাকি ছিল মাত্র আর কয়েক পেজ। ঠিক ওই সময়ে ইলেকট্রিসিটি চলে গেল। খুব বড় একটা শব্দ শুনলাম। ধারণা করলাম হয়তো ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে। আমার ধ্যান ধারণা তখন সব ওই সূরাতে, আর কোনো দিকে মন নেই।
পড়ছি আর 2 লাইন বাকি। চাঁদের আলোয় জায়নামাজে বসে পড়ছিলাম। সেই সূরাটা পড়ে শেষ করলাম। আমার গায়ে জানালা দিয়ে আসা একটা মৃদু হাওয়া অনুভব করলাম, যেটাতে আমার শরীরের সব লোম যেন নিমিষেই দাঁড়িয়ে গিয়েছিল। এবং হঠাৎ আমি কেঁপে উঠলাম কেন যেন। হঠাৎ করে দেখতে পেলাম ঘরে আমার ঠিক সামনে চাঁদের আলো থেকে একটু একটু করে আলো দেয়ালের দিকে সরে আসছে। সেটা ধীরে ধীরে একটা মানুষের রূপ নিচ্ছিল। আসলে মানুষের আকার বললে ভুল হবে, কেননা সেটার আকৃতি ছিল 9 ফিটের মতো। হঠাৎ করে শুনলাম কে যেন খুব ভারী একটা গলায় বলে উঠল, আমাকে কেন ডেকেছিস? বল তুই কি কারণে আমাকে ডাকলি? আমি এটা দেখার এবং শোনার পর উত্তর দেওয়ার জন্য মুখ খুললাম, কিন্তু আমার মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না, কেননা একটা শক্তি যেন আমার গলা টিপে ধরেছিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। অনেক চেষ্টা করার পরে কোনো রকমে আয়াতুল কুরসি পড়তে সক্ষম হলাম। এরপর হঠাৎ খেয়াল করলাম সেই 9 ফিট লম্বা ছায়াটা আমাকে বলছে, তুই এটা কি করলি? আমি ভেবেছিলাম তুই কিছুই বলতে পারবি না, আর আমি তোর ক্ষতি করে দিতাম আমাকে বিরক্ত করে ডাকার জন্য। এই সূরা পড়ার পর পৃথিবীতে কোনো জিনের ক্ষমতা নেই কারো ক্ষতি করার। আল্লাহর প্রশংসাতে আমার মনটা তখন ভরে উঠল। মনে হলো আল্লাহ মহান। জীবনে কোনো একটা ভালো কাজ করেছি বলে আজ হয়তো বেঁচে গেলাম। সেটা আমাকে বলল, এটা কোনো ছেলে খেলা নয়, সবার সাধ্যের মধ্যে নয় এটা। তুই আল্লাহর পবিত্র কালামের জন্য আজ বেঁচে গেলি, কিন্তু ভবিষ্যতে সেটা নাও হতে পারে। যাই হোক, এখন বল তুই আমাকে ডেকেছিস কেন? আমার নিজের অনেক জানতে ইচ্ছা করছে। আমি বললাম, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো। আমি জিন দেখিনি জীবনে, তাই দেখতে চাচ্ছিলাম, কিন্তু এটা যে সত্যি হবে তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি যদি আপনাকে কিছু জিজ্ঞেস করি, তাহলে কি আপনি তার উত্তর দিতে পারবেন? তখন আমি যা জিজ্ঞেস করেছিলাম আর যে উত্তর পেয়েছি তা এখনো পর্যন্ত 100% সত্যি হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে। তারপর সে বলল, আর কিছু জানতে চাস? আমি বললাম, অনেক শুক্রিয়া। আমাকে সালাম দিয়ে সে হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু এই ঘটনার পর অনেক দিন আমার রাতে ঘুমোই আসতো না। আম্মু বা আব্বুকে ছাড়া আমি ঘুমাতেই পারতাম না। রাতে ভয়ানক সব স্বপ্ন দেখতাম। আমার জীবনে আমি অনেক প্যারানর্মাল ঘটনা দেখেছি, কিন্তু এর চেয়ে বড় আর কোনো কিছুই আমি কখনো দেখিনি। বিশেষ দ্রষ্টব্য, প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের এই ঘটনাটা শোনার পর ভালো লাগলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা প্লিজ আমার মতো ট্রাই করতে যাবেন না, কারণ এটা সবার দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ ফয়সাল সাদিক ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও ঘটনাটা বেশ ছোট্ট একটি ঘটনা ছিল, কিন্তু ঘটনার মধ্যে ডার্কনেসটা মোটামুটি খুব ভালো ছিল। মানে এইভাবে যে প্রত্যক্ষদর্শী কেউ আছে যে কিনা জিনকে ডাকতে গিয়ে এরকম কিছু ফেস করেছে, মানে এরকম ঘটনাগুলো খুব কমই পাওয়া যায়। একদম রিয়েল স্টোরি, মানে স্টোরিগুলো পড়লেই বোঝা যায় যে এটা আসলে কতটা সত্য। ধন্যবাদ ফয়সাল সাদিক ভাই এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর লিসেনার্সদের অবশ্যই বলবো, আপনারা কেউ এরকম একা একা ট্রাই করতে যাবেন না সত্যিই, কেননা
আপনি যদি এই বিষয়ে পারদর্শী না হন তাহলে অনেক বড় ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। তাই সবাইকে আমি অনুরোধ করব, কেউ এইটা নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবেন না যদি না আপনি এই বিষয়ে দক্ষ থাকেন। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই জানাতে পারেন ফয়সাল সাদিক ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি চলে যাব তার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনি আপনার জানাশোনার সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে সেখানে পাঠাতে পারেন। তো আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।